বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমি কামরুজ্জামান আহমেদ, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, সরকারি সাদত কলেজ। আজ আমি তোমাদের সাথে লাইভ অনলাইনে অনার্স দ্বিতীয় বর্ষের ক্লাস নেব। অনার্স দ্বিতীয় বর্ষের আজকে যে বিষয়টি নিয়ে তোমার সাথে আমরা শেয়ার করব তা হচ্ছে আকবরের মনসবদারি ব্যবস্থা। একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। মনসবদারি ব্যবস্থাটা গুরুত্বপূর্ণ একটি টপিক এবং মনসব থেকে মনসবদারি শব্দের উৎপত্তি হয়েছে। মনসবদারি ব্যবস্থাটা কি আমাদের আগে বুঝতে হবে। তো মনসব একটা আরবি শব্দ। এই মনসব থেকে মনসবদারি শব্দের উৎপত্তি হয়েছে। মনসব শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা বা র্যাঙ্ক বা সম্মান, যেটাকে বাংলায় সম্মান বলা হয়। তো কোন নির্দিষ্ট পদ বা মনসবের অধিকারকে বলা হতো মনসবদার। মুঘল সম্রাট আকবর 1753 খ্রিস্টাব্দে রাজস্ব প্রশাসনিক সংস্কার করতে গিয়ে এই মনসবদারি ব্যবস্থাটা চালু করেন। তখন থেকেই এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে মুঘল প্রশাসনে। তো পরবর্তী মুঘল সম্রাটগণ কর্তৃক প্রবর্তিত ও অনুসৃত জাগিরদার প্রথা দুর্নীতিগ্রস্ত হয়ে উঠলে এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে দুর্নীতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে তা বাতিল করে সম্রাট আকবর সর্বপ্রথম নগদ বেতনের ভিত্তিতে মনসবদারি প্রথা চালু করেন এবং রাজকর্মচারীদের সুসংগঠিত করেন। তাহলে এখানে দুটো টার্ম আসছে, একটা হচ্ছে জাগিরদার প্রথা, একটা হচ্ছে মনসবদারি প্রথা। তো মনসবদারি প্রথাটা কেন এলো? এটা এসেছে জাগিরদারির প্রথা ব্যর্থতার কারণে। ব্যর্থ কেন হয়েছিল? এটা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল মুঘল প্রশাসনের জন্য। তো জাগিরদারি প্রথাটা কি? জাগিরদারি প্রথা হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলের ভূখণ্ডকে নির্দিষ্ট পরিমাণ ভূখণ্ড কারো অধীনে দিয়ে দেওয়া, যে কিনা সেনাবাহিনী সেনাবাহিনীতে যারা থাকবেন অর্থাৎ সৈন্যদের বেতন ভাতা দিবেন এবং নিজেও ভরণ পোষণ করবেন এবং উদ্বৃত্ত অংশটুকু সরকারকে দিয়ে দিবেন। তো এই ব্যবস্থাটা চালু ছিল দীর্ঘদিন। পরবর্তীতে সম্রাট আকবর দেখতে পেলেন যে এটা আসলে স্বাভাবিকভাবে কাজ করছে না, ভালোভাবে কাজ করছে না, দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। সে কারণে তিনি নগদ বেতন দিয়ে সৈন্যদের ভরণ পোষণের ব্যবস্থা করেন। তো এই নগদ বেতনের ভিত্তিতে মনসবদারি প্রথাটা চালু করেন। অর্থাৎ জাগিরদার প্রথাতে নগদ বেতন দেওয়া হতো না, তাদেরকে জমি দেওয়া হতো, কিন্তু মনসবদারি ব্যবস্থায় নগদ বেতন দেওয়া হতো সৈন্যদেরকে। এভাবে তিনি রাজকর্মচারীদের সুসংগঠিত করেন। একটা ছবি দেখা যাচ্ছে, এটা সম্রাট আকবরের একটা ছবি। সম্রাট আকবর তার আমলে গুরুত্বপূর্ণ সংস্কার করেছিলেন। এইটা একটা গুরুত্বপূর্ণ ছবি। এটা হচ্ছে যে মনসবদারি ব্যবস্থার একটি চিত্র, প্রতীকী চিত্র। সম্রাট আকবরের সময় এভাবে মনসবদাররা আকবরের সম্রাটের সামনে বসতেন। এরপর আমরা একটা মানচিত্র দেখব, যেটা মুঘল সাম্রাজ্যের মানচিত্র। 1525 থেকে 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল সাম্রাজ্যের সীমানা যত দূর ছিল। এখানে একটা বিষয় পরিষ্কার করার দরকার, তা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি লাল রেখা একটা। এই লাল রেখা হচ্ছে বাবরস ডোমেইন 1525, অর্থাৎ বাবরের সাম্রাজ্য ছিল এই লাল রেখার ভিতরে যতটুকু দেখা যাচ্ছে এতটুকু। কান্দাহার, কাবুল, পাঞ্জাব, লাহোর এই অংশ সহ আফগানিস্তান, এই পুরোটাই সম্রাট বাবরের আমলে মুঘলদের অধীনে ছিল। পরবর্তীতে আমরা দেখব এখানে ডট ডট দেখা যাচ্ছে, 3টা ডট দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে বাবরস এক্সপ্যানশন টু 1539। 1539 খ্রিস্টাব্দ পর্যন্ত বাবর তার সাম্রাজ্য সম্প্রসারণ করে যতদূর
নিয়ে যেতে পেরেছিলেন। হচ্ছে এই অংশ সহ ছাড়াও এই যে দেখা যাচ্ছে মুলতান থেকে শুরু করে এইদিকে আহ আজমিরের কাছ দিয়ে আহ এসে এদিকে পাটনা পর্যন্ত চলে আসছে, এদিকে গঙ্গা নদীর তীরে তীর ঘেঁষে এদিকে চলে এসে বিহারের কাছ দিয়ে গিয়ে আহ এসে এদিকে দিল্লি পর্যন্ত আবার লাহোরে চলে আসছে আর কি। এই সম্প্রসারণটা হয়েছিল, এই সীমানা সম্প্রসারণ হয়েছিল 1539 খ্রিস্টাব্দ পর্যন্ত এসে বাবরের রাজত্বকালে। পরবর্তীতে আরেকটা সাইন আমরা দেখতে পাচ্ছি গোলাপি রঙের দেখা যাচ্ছে এখানে, এটা মুঘল এম্পায়ার 1600 খ্রিস্টাব্দে এই পর্যন্ত সীমানা ছিল। আমরা দেখব এই যে রংটা দেখা যাচ্ছে গোলাপি রঙের, এই টোটালটা 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত এসে মুঘলদের অধীনে চলে আসে। বিরাট এরিয়া সিন্ধু এলাকা, তারপরে এটা এদিকে আহমেদনগর, খানদেশ এদিকে ভিতরে, বেরার, বিদার, এদিকে এসে গন্ডোয়ানা, ঝাড়খণ্ড, তারপরে বাংলা, উড়িষ্যা, বাংলা, চাটগড় অর্থাৎ চট্টগ্রাম থেকে শুরু করে পুরোটাই, আসাম, বিহার, এই যে দেখা যাচ্ছে এই পুরোটাই মুঘল সাম্রাজ্যভুক্ত হয়ে গিয়েছিল হচ্ছে 1600 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে এসে আর কি। তো এরপরে এটা দেখা যাচ্ছে আর কি। তারপর ম্যাক্সিমাম এক্সটেন্ট অফ মারাঠা রুল, হ্যাঁ, মারাঠা শাসন এই সময় ছিল। মারাঠারা কত দূর ছিল? মারাঠারা ছিল এই যে এই রংগুলো দেখা যাচ্ছে, এটা বিজাপুর, গোলকোন্ডা, উজ্জয়িনী, তাঞ্জোর, এই 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 যে সাদা রঙের এই অংশগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মারাঠা রাজত্বকালীন সময়ের তাদের অঞ্চল। যাই হোক, আমরা এখন পরবর্তীতে সামনের দিকে আগাবো। এখন এই যে মনসবদারি ব্যবস্থাটা বলা হলো, এই মনসব বা পদমর্যাদা কেবল সামরিক বাহিনী কর্মকর্তাদের একচেটে ছিল না। অনেকে মনে করেন যে মনসবদারি ব্যবস্থা শুধুই সেনাবাহিনীর সাথে রিলেটেড ছিল, আসলে কিন্তু তা নয়। বেসামরিক কর্মকর্তাদেরও মনসব দেওয়া হতো। সেক্ষেত্রে একজন ডাক্তার, শিক্ষক কিংবা কবিও মনসব লাভ করতে পারতেন। তবে মনসবদার পদবি প্রধানত অভিজাত সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। হ্যাঁ, অর্থাৎ যারা গণ্যমান্য ছিলেন, উঁচু শ্রেণীতে অবস্থান করতেন মুঘল যুগে, তাদেরকেই মনসবদারি দেওয়া হতো। এক্ষেত্রে কর্মকর্তাদের যোগ্যতা ও সম্রাটের প্রতি আনুগত্য কার কত ভালো ছিল তার উপর ভিত্তি করে সম্রাটগণ মনসবদার নিযুক্ত করতেন। অর্থাৎ মনসবদারি পাওয়ার একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা ছিল সম্রাটের প্রতি কার কত বেশি আনুগত্য রয়েছে সেই বিষয়টা, এবং একই সাথে কর্মকর্তাদের ব্যক্তিগত যোগ্যতা, এগুলো মিলিয়ে সম্রাট একজন মনসবদার নিযুক্ত করতেন। যাই হোক, সামরিক বাহিনীর ক্ষেত্রে দেখা যায় যে এই প্রথায় অর্থাৎ মনসবদারি প্রথায় সর্বনিম্ন 10 থেকে 10,000 পর্যন্ত বাহিনীর পরিচালকগণ সর্বমোট 33টি পদমর্যাদায় বিভক্ত ছিলেন। অর্থাৎ 33টি র্যাঙ্ক ছিল এই মনসবদারি ব্যবস্থায়। টোটাল র্যাঙ্ক ছিল 33টি। তো এই টোটাল 33টি পদমর্যাদা বা র্যাঙ্কের মধ্যে সর্বনিম্ন মনসবদার যিনি, তার অধীনে ছিলেন 10 জন সেনা। এরপরে সর্বোচ্চ যিনি মনসবদার, তার অধীনে ছিল 10,000 পর্যন্ত সেনা। তো এগুলো এভাবে বিভক্ত করা হয়েছিল এ সময়। তো আকবরের রাজত্বের মধ্যভাগ পর্যন্ত এসে সাধারণ কর্মকর্তাগণ বড়জোর 5,000 সৈন্য পরিচালনার পদ পেতেন। আকবরের রাজত্বের মধ্যভাগ পর্যন্ত এসে তার আগ পর্যন্ত কিন্তু 5,000 সৈন্যের পরিচালনার পদ কাউকে দেওয়া হয়নি, হতো না। আকবরের রাজত্বের মধ্যভাগ পর্যন্ত এসে সাধারণ কর্মকর্তাগণ সর্বোচ্চ 5,000 সৈন্য পরিচালনার পদ পেতেন। এরপরে 7,000 এবং 10,000 সৈন্য পরিচালনার পদমর্যাদা পেতেন কেবল শাহজাদা ও বিশিষ্ট রাজকর্মচারীগণ। শাহজাদা বলতে বোঝানো হচ্ছে সম্রাট, মুঘল সম্রাটদের সন্তান সন্ততি, হ্যাঁ, এবং বিশিষ্ট রাজকর্মচারী অর্থাৎ উচ্চ শ্রেণীর রাজকর্মচারী যারা ছিলেন তাদের জন্য এই 7,000 এবং 10,000 সৈন্য পরিচালনার দায়িত্বভার
দেওয়া হয়েছিল। যাই হোক, আকবরের পরবর্তী সম্রাট যারা ছিলেন তাদের আমলে এই পদমর্যাদা বেড়ে 20,000 বা তারও থেকে বেশিতে উন্নীত হয়। অর্থাৎ অনেক আহ, বেড়ে যায় এই সময় পদমর্যাদা। তো আমরা দেখি যে রাজা মানসিংহ, রাজা টোডরমল, কুলিজ খান এরা 7,000 মনসবদারের পদমর্যাদায় ভূষিত হয়েছিলেন। অর্থাৎ সর্বোচ্চ 7,000 সৈন্য এদের অধীনে দেওয়া হয়েছিল। মনসবদার রাজা মানসিংহ, মনসবদার রাজা টোডরমল এবং মনসবদার কুলিজ খান এদের অধীনে সর্বোচ্চ 7,000 মনসবদার পদমর্যাদা এরা পেয়েছিলেন। তো এবার আমরা দেখি যে এই মনসবদারদের নিয়োগ, পদোন্নতি ও বরখাস্ত কিভাবে হতো, নিয়ন্ত্রিত হতো। অর্থাৎ সম্রাট তার নিজের ইচ্ছার উপর নির্ভর করতো, সম্রাট নিজের ইচ্ছার উপর নির্ভর করতো একজন মনসবদারের নিয়োগ, তার পদোন্নতি বা প্রমোশন এবং বরখাস্ত অর্থাৎ চাকরি থেকে ছাঁটাই, এই সব কিছুই নির্ভর করতো সম্রাটের মর্জির উপর। সম্রাট যাকে খুশি তাকে নিয়োগ দান করতেন, যাকে খুশি তার পদোন্নতি দিতে পারতেন এবং বরখাস্ত করতে পারতেন চাইলে। যাই হোক, মনসবদার হিসেবে তারা যে সকল সুযোগ সুবিধা পেতেন তা কখনো বংশানুক্রমিক ছিল না। তাদের উত্তরাধিকারীদের নতুন করে কর্মজীবন শুরু করতে হতো। অর্থাৎ যিনি একসময় মনসবদারি লাভ করতেন সেই মনসবদারির ধারাবাহিকতা পরবর্তীতে থাকতো। অর্থাৎ ওই মনসবদার যদি মারা যেতেন তাহলে তার উত্তরাধিকারী হিসেবে তার কোনো সন্তান সন্ততি সেই মনসবদারি পেতেন না। কেউ যদি পেত না তাহলে তাকে সম্পূর্ণ নতুন করে নিতে হতো, সেটা নতুন থেকে শুরু হতো, শুরু থেকে শুরু হতো, পূর্ববর্তী কোনো সুযোগ সুবিধা তাকে জুড়ে দেওয়া হতো না। তবে মনসবদারি প্রথায় যে ব্যাপারটা লক্ষণীয় তা হচ্ছে সামরিক ও বেসামরিক বিভাগের মধ্যে কোনো পার্থক্য ছিল না। উভয় বিভাগের কর্মকর্তা ও কর্মচারীগণ মনসবের অধিকারী ছিলেন। অর্থাৎ সামরিক বিভাগের কর্মকর্তারা যেরকম মনসবদারি পেতেন, বেসামরিক বিভাগের কর্মকর্তারাও একইভাবে মনসবদারি লাভ করতেন। তবে প্রয়োজনে তাদেরকে এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি করা যেত। অর্থাৎ সামরিক বিভাগের একজন মনসবদার বেসামরিক বিভাগে এসে দায়িত্ব পেতে পারতেন এবং বেসামরিক বিভাগের একজন মনসবদার সামরিক বিভাগে মানে বদলি হয়ে যেতে পারতেন এবং সেখানে দায়িত্ব পেতেন। তো পদমর্যাদা অনুযায়ী প্রত্যেক মনসবদার নির্ধারিত সংখ্যায় হাতি, ঘোড়া ও যন্ত্রপাতি রাখতেন। পদমর্যাদা অনুযায়ী প্রত্যেক মনসবদার নির্ধারিত সংখ্যায় হাতি, ঘোড়া এবং যন্ত্রপাতি রাখতেন। অর্থাৎ মনসবদারি পদমর্যাদা অনুযায়ী বলতে বোঝানো হচ্ছে যিনি 10 জন সৈনিকের মনসবদার ছিলেন তার কথা যদি আমরা চিন্তা করি, এবং যিনি 10,000 মনসবদারের মানে 10,000 সৈন্যের মনসবদার ছিলেন তার কথা চিন্তা করি, এই দুজনের কথা যদি আমরা চিন্তা করি, যিনি 10,000 সৈন্য নিয়ে মনসবদারি লাভ করতেন তার যে পরিমাণ সংখ্যায় হাতি, ঘোড়া এবং যন্ত্রপাতি থাকতো এবং রাখতে পারতেন, হাতি এবং ঘোড়া পেতেন, একদম 10 জন সৈনিকের মনসবদার কিন্তু সেই পরিমাণ হাতি, ঘোড়া এবং যন্ত্রপাতি পেতেন না বা রাখতে পারতেন না। একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রত্যেক মনসবদার তাদের পদমর্যাদা অনুযায়ী তাদের হাতি, ঘোড়া এবং যন্ত্রপাতি রাখতে পারতেন। এটি গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, মনসবদারদের মধ্যে দুটি শ্রেণী ছিল। আমরা দুটি শ্রেণী পাই, একটা হচ্ছে জাত আর একটা হচ্ছে সওয়ার। মনসবদারদের শ্রেণী দুটি হচ্ছে একটি জাত এবং একটি সওয়ার। জাত কি? মনসবদারদের ব্যক্তিগত সেনাবাহিনীকে জাত বলা হতো। এরপরে সওয়ার হচ্ছে মনসবদারগণ ব্যক্তিগত সেনাবাহিনীর বাইরে যে অতিরিক্ত যে সেনাবাহিনী পোষণ করতেন তাদেরকে সওয়ার বলা হতো। এই অতিরিক্ত সওয়ারের জন্য প্রত্যেক মনসবদার অতিরিক্ত বেতন ও ভাতা পেতেন। তাহলে জাত বলতে বুঝলাম আমরা যে মনসবদারদের ব্যক্তিগত সেনাবাহিনী, তাদেরকে জাত বলা হতো। এবং সওয়ার হচ্ছে এই ব্যক্তিগত সেনাবাহিনীর বাইরে, মনসবদারদের এই ব্যক্তিগত সেনাবাহিনীর বাইরে অতিরিক্ত যে সেনাবাহিনী তারা রাখতেন বা পোষণ করতেন তাদেরকে সওয়ার বলা হতো। এবং এই অতিরিক্ত সওয়ারের জন্য প্রত্যেক মনসবদার অতিরিক্ত বেতন ও ভাতা লাভ করতেন। তো জাত ও সওয়ারের অনুপাতের ভিত্তিতে মনসবদারগণকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীতে বিভক্ত করা হতো। অর্থাৎ প্রথম শ্রেণীর মনসবদার, দ্বিতীয় শ্রেণীর মনসবদার এবং তৃতীয় শ্রেণীর মনসবদার এভাবে কিন্তু
ক্লাসিফিকেশন ছিল, শ্রেণীবিন্যস্ত ছিল মনসবদারি ব্যবস্থাটা। তো এগুলো হতো জাত ও সওয়ারের আনুপাতিক ভিত্তিতে। অর্থাৎ আহ, কি পরিমাণ জাতে কি পরিমাণ সৈন্য থাকলে সওয়ারে কি পরিমাণ থাকতে পারবে, বা সওয়ারে কি পরিমাণ সৈন্য থাকলে জাতে থাকবে, এগুলোর উপর ভিত্তি করে এসএডি বিভাগগুলো করা হয়েছিল। তো যাই হোক, এই মনসবদারগণ ছাড়াও আকবরের সেনাবাহিনীতে আরো দুটি শ্রেণী পাওয়া যায়। একটি হচ্ছে ওহিদি, আরেকটি হলো দাখিলি। তো ওহিদি কি? সম্রাটের ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীকে ওহিদি বাহিনী বলা হতো। আর এই বাহিনীর সদস্য হতে হলে সম্ভ্রান্ত বংশীয় যুবক হতে হতো। এরা মনসবদারের পদ ধারণ করতেন না, সাধারণ সৈন্যদের থেকে এরা বেশি বেতন পেতেন। অর্থাৎ ওহিদি বলতে বোঝানো হচ্ছে যারা মনসবদার ছিলেন না, মনসবদার পদ যাদের থাকতো না, হ্যাঁ, তাদের মধ্যে থেকেই আহ সম্রাটের ব্যক্তিগত দেহরক্ষী বাহিনী তৈরি করা হয়েছিল, এবং এই ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীকে ওহিদি বাহিনী বলা হতো। আর এই বাহিনীতে যেহেতু সম্রাটের ব্যক্তিগত দেহরক্ষী বাহিনী ছিল এরা, এই কারণে তাদেরকে খুব ভেবেচিন্তে দেখে শুনে নিয়োগ করা হতো। বেসিক্যালি সম্ভ্রান্ত বংশের যুবক যারা ছিলেন তাদের মধ্য থেকেই সম্রাটের ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীতে নিয়োগ করা হতো, অর্থাৎ ওহিদি বাহিনীতে নিয়োগ করা হতো। এবং এই ওহিদি বাহিনীতে যারা থাকতেন তাদের মনসবদার নামের কোনো পদ থাকতো না, অর্থাৎ মনসবদারের পদ ধারণ করতো না তারা, সাধারণ সৈন্যদের থেকে এরা আবার বেশি বেতন পেতেন। এটা গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল। আর দাখিলি হচ্ছে, এটা একটা বাহিনী ছিল, এই বাহিনী কেন্দ্র কর্তৃক নির্দিষ্ট সংখ্যক সৈন্য দ্বারা গঠিত হতো। অর্থাৎ কেন্দ্র যে পরিমাণ সৈন্য দ্বারা গঠন করতে চাইতেন সে পরিমাণ সৈন্য দিয়ে এটা গঠন করতে পারতেন, এবং এরা মনসবদারদের কর্তৃত্বাধীনে থাকতো। এদের মনসবদার তাদেরকে নিয়ন্ত্রণ করত, এরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন পেত। এই হচ্ছে ওহিদি এবং দাখিলি। তো এরপরে আসতেছে দাগ ও হুলিয়া। দাগ ও হুলিয়া প্রথা। দাগ প্রথা কি, হুলিয়া প্রথা কি? দাগ প্রথা হচ্ছে সম্রাট আকবর মনসবদারি প্রথাকে দুর্নীতি মুক্ত রাখার জন্য দাগ ও হুলিয়া প্রথা চালু করেন। মনসবদারগণ যাতে মিথ্যা শূন্য সংখ্যা দেখিয়ে বেতন ভাতা গ্রহণ করতে না পারে, সেই জন্য তিনি সুলতান আলাউদ্দিন খলজি ও শের শাহের প্রবর্তিত নীতি অনুসরণ করে সামরিক বাহিনীর সকল অশ্ব চিহ্নিত করেন। এই চিহ্নিতকরণটাই দাগ প্রথা নামে পরিচিত। অর্থাৎ দাগ প্রথা যে আকবরই প্রথম চালু করেন তা কিন্তু নয়। আকবরের পূর্বে দিল্লির সুলতান আলাউদ্দিন খলজি এবং আফগান শাসক শের শাহ তারা চালু করেছিলেন এটা। সেই নীতিটাই অনুসরণ করেছিলেন সম্রাট আকবর। তো এটা কেন করা হয়েছিল? তো দেখা যেত যে সৈন্যরা, সরি, দেখা যেত যে মনসবদারগণ মিথ্যা বা ভুল তথ্য দিয়ে অতিরিক্ত বেতন ভাতা বা আর্থিক সুবিধা নিতেন সম্রাটের কাছ থেকে। সৈন্য সংখ্যা আছে 10 জন, সেখানে এই দেখানো হতো 15 জন বা 20 জন। তো এভাবে দেখিয়ে আহ আহ অতিরিক্ত বেতন ভাতা গ্রহণ করতেন। তো এটা সম্রাট বুঝে ফেলেন, যে কারণে এই অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি কি করলেন, যে আলাউদ্দিন খলজি ও শের শাহের যে নীতি ছিল সেটাকে অনুসরণ করলেন, ফলো করলেন। কি করলেন, যে সামরিক বাহিনীর যতগুলো অশ্ব ছিল মানে সকল অশ্বই তিনি চিহ্ন দেওয়ার ব্যবস্থা করলেন। চিহ্নিত করে সঠিক সংখ্যা নিরূপণের নিরূপণের ব্যবস্থা করেন, সঠিক সংখ্যা নিশ্চিত করেন। এই প্রথাটাই দাগ প্রথা নামে পরিচিত। আর হুলিয়া কি? হুলিয়া হলো প্রতিটি সৈন্যের দৈহিক বৈশিষ্ট্য লিপিবদ্ধ করা। সম্রাট আকবর সৈন্যদের দৈহিক বৈশিষ্ট্য লিপিবদ্ধ করে তাদের হাজিরা সম্বলিত যে নিয়মিত বিবরণ প্রণয়ন করেন তাই হুলিয়া। অর্থাৎ সম্রাট আকবর এখানে হাজিরার একটা ব্যবস্থা দেখা যাচ্ছে, যে কত সংখ্যা সৈন্যদের সংখ্যা কত এবং তারা নিয়মিত হাজির থাকছে কিনা। তো এই বিষয়টি নিশ্চিত করার জন্য তিনি তাদের হাজিরার ব্যবস্থা করেন, দৈনিক হাজিরার ব্যবস্থা করেন, এবং একই সাথে প্রত্যেক সৈন্যের দৈহিক বৈশিষ্ট্য যেগুলো সেগুলো লিপিবদ্ধ করে রাখার ব্যবস্থা করেন, যাতে
সুনির্দিষ্ট বা বৈষম্যটাকে খুঁজলে পাওয়া যায়। অর্থাৎ আহ, দৈহিক বৈশিষ্ট্য বলতে কেউ ছিলেন বেঁটে, কেউ লম্বা, কেউ কারো মুখে তিলক ছিল, কেউ ফর্সা, কেউ হলো এই কালো। এই বৈশিষ্ট্যগুলো আহ, তিনি তাদের হাজিরার পাশে লিপিবদ্ধ করে রাখতেন। হ্যাঁ, তো এই ব্যবস্থাটাই আহ হুলিয়া প্রথা নামে পরিচিত। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আহ শুভকামনা রইল আগামী ক্লাসের এই নিমন্ত্রণ রইল। আগামী ক্লাসে আমরা তোমাদের সাথে আবার মিলিত হব। তো আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।